সে একজন চালাক অপরাধ বিশ্লেষক যিনি তার দারুণ স্মৃতির কারণে একবার দেখা সহকর্মীদের অফিসের ফ্লোরও মনে রাখতে পারে, কিন্তু তার চাচার খুনের একমাত্র সাক্ষী হয়েও তিনি পুলিশকে জানান যে ঘটনার সময় কি হয়েছিল তা তার একদম মনে নেই। তাহলে কি দুর্ঘটনার কারণে এমনটা হয়েছে, নাকি সে কিছু লুকাচ্ছে, তা আমরা আজকে ড্রামাতে দেখতে পারবো। গল্পটা শুরু হয় 10 বছর আগের এক বৃষ্টির রাতে। ইলো রাত 8টায় স্কুল থেকে বের হয়। রাত 8:20 দিকে সে বাড়ি ফেরার জন্য 147 নম্বর বাসে ওঠে। প্রায় 9টার দিকে সে বাড়িতে পৌঁছায়। ঘরে ঢুকেই সে দেখে লাইট কাজ করছে না। চাচাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পায়ের নিচে কিছু একটা অনুভব করে তুলে দেখে সেটা একটা অচেনা ধাঁধার টুকরা। তখন ইলো বেশি কিছু না ভেবেই আরও এক ধাপ এগিয়ে যায়। এবার তার পায়ের নিচে গরম কিছু অনুভব হয়। যদিও অন্ধকার ছিল, সে বুঝতে পারে যে সেটা রক্ত। মাটির ওপরের রক্ত অনুসরণ করে সে দেখে তার চাচাকে খুন করা হয়েছে। মজার ব্যাপার হলো ইলো তার চাচার এমন মর্মান্তিক মৃত্যু দেখেও অবাক বা ভয় পায়নি। দ্রুতই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। ডাক্তাররা প্রাথমিকভাবে ধারণা করে যে চাচাকে ঘাড়ের শিরায় এক আঘাতেই হত্যা করা হয়েছে। মৃত্যুর সময় ছিল রাত 9টার দিকে। আরেকটি দুঃখের খবর ছিল যে নিহত ব্যক্তি ছিলেন এলাকার প্রধান পরিদর্শক, যিনি বর্তমান থানার ইনচার্জের গুরু ছিলেন। এই মামলাটি ছিল নতুন পুলিশ অফিসার জিন হানকানের প্রথম খুনের মামলা। ইলো যেহেতু একমাত্র সাক্ষী এবং নিহত ব্যক্তির ভাইজি, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়, কারণ তার মনে থাকা যে কোনো ছোট তথ্য মামলা সমাধানে সাহায্য করতে পারে। কিন্তু ইলো অপ্রত্যাশিতভাবে জানায় যে ঘটনার আগে তার হাঁটতে যাওয়া, বাসে বাড়ি ফেরা এবং বাড়ির গেটের পাসওয়ার্ড দেওয়ার পরের কোনো ঘটনাই তার মনে নেই। এমনকি 1 ঘন্টা আগের ঘটনাও তার মনে নেই। জিন হানকান খুনের অস্ত্র, ঘরে জোর করে ঢোকার কোনো চিহ্ন না থাকা এবং লাশের প্রতিরোধের কোনো লক্ষণ না দেখেই অনুমান করে যে এটা কোনো পরিচিত মানুষের কাজ। কিন্তু ইনচার্জ জোর দিয়ে বলে যে অপরাধ করার মতো সময় ছিল না। জিন হানকান ইলুকে জিজ্ঞাসাবাদের সুযোগ পান। তিনি জানান যে খুনের অস্ত্র থেকে শুধু ইলুয়ের আঙুলের ছাপ পাওয়া গেছে এবং তার ও তার চাচার মধ্যে ঝগড়া ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের দুজনের মধ্যে সম্পত্তির উত্তরাধিকার নিয়েও সমস্যা ছিল। তাই জিন হানকান জানতে চেয়েছিলেন যে ইলু খুনটা করেছে কিনা। অপ্রত্যাশিতভাবে ইলু জিজ্ঞাসাবাদের মুখে শক্তভাবে বলে যে তার কিছুই মনে নেই। এরপর সে ইনচার্জের দিকে চিৎকার করে বলে যে সে সব বলে দিয়েছে এবং বাড়ি যেতে চায়। যেহেতু কোনো শক্ত প্রমাণ ছিল না এবং আটকে রাখার সময়ও শেষ হয়ে আসছিল, তাই ইনচার্জ বাধ্য হয়ে তাকে প্রথমে ছেড়ে দেন। ইলু বাড়ি ফিরে এসে চাচার যেখানে খুন হয়েছিল সেখানেই স্থিরভাবে শুয়ে থাকে, কারণ সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তা তার মনে সত্যিই স্পষ্ট ছিল না। যদি সে নিজেই খুন করে থাকে তাহলে কি হবে। এভাবেই সে 10 বছর দুঃস্বপ্নের মধ্যে কাটিয়ে এই 10 বছর ধরে জিন হানকান তদন্ত থামায়নি। সে সবসময় ইলুকে প্রধান সন্দেহভাজন মনে করত। এই সময়ে ইলু একজন দারুণ অপরাধ বিশ্লেষক হয়ে ওঠে। কাজের ক্ষেত্রে তাদের দুজনের মধ্যে কিছুটা যোগাযোগও ছিল। লম্বা তদন্তের পর জিন হানকানের একটি সাহসী ধারণা আসে। যদি ইলুয়ের 10 বছর আগের কথা অনুযায়ী সে 8টায় স্কুল ছাড়ার অজুহাত খুঁজে বের করে, তাহলে স্কুল গেট থেকে 5 মিনিট হেঁটে বাস স্টপে যাওয়া যাবে। তারপর 3 মিনিট অপেক্ষা করে 147 নম্বর বাসে ওঠা যাবে। সেই সময়ের সিসিটিভি ফুটেজ অনুযায়ী বাসটি 5টি স্টপ পার করে, যেখানে সে একাই ছিল। 32 মিনিট সময় নিয়ে বাসটি বাড়ির কাছাকাছি বাস স্টপে পৌঁছায়। বাড়ি ফেরার পথে একটি মোড় ছিল। যদি ডান দিক দিয়ে যাওয়া হয় তাহলে প্রায় 20 মিনিট লাগবে, কিন্তু যদি বাম দিক দিয়ে যাওয়া হয় তাহলে 8 মিনিট বাঁচানো যাবে। সেই রাস্তায় কোনো সিসিটিভি বা সাক্ষী ছিল না। যদি সময় সঠিকভাবে হিসাব করা হয় তাহলে অপরাধ করার জন্য যথেষ্ট সময় ছিল। ঠিক সেই সময়ে ইলু একটি বেনামি প্যাকেট পায়। সে সেটা খুলে ভয়ে ঘরে ছুটে যায় এবং চাচার খুনের ঘটনাস্থলে পড়ে থাকা একমাত্র প্রমাণ ধাঁধার টুকরাটি বের করে আনে। সেই 10 বছর ধরে অদৃশ্য থাকা খুনি আবারও ফিরে এসেছে। তাহলে এরপরে কি ঘটবে তা নেক্সট এপিসোডে দেখতে পারবো। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।